আসসালামু আলাইকুম। আর ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি, হ্যাঁ, ঠিক আপনি যে এখনই অন্ধকারে একা ফোন হাতে বসে আছেন, আপনার কি কখনো মনে হয়েছে আপনার পেছনের দেয়ালে কেউ শ্বাস ফেলছে? নাকি আপনার জানালার পর্দার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো শুধু অন্ধকারেই জ্বলে? আজকের গল্পটা এমন এক হোটেলের, যেখানে চেক ইন করলে চেক আউটের তারিখ লেখা হয় না, কারণ সেখানে যারা ঢোকে তারা আর বেরোয় না। গল্পের নাম ভুতুরে হোটেল। বৃষ্টি নামছিল যেন আকাশ ফেটে গেছে। রাত তখন প্রায় 11টা। বাতাসে ভেসে আসছিল পচা পাতার গন্ধ, আর কোথাও দূরে একটা কুকুর ডাকছিল, যেন কারোর মৃত্যু ঘটেছে। আরিফ ২২ বছরের ছেলে, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল বাসে। কিন্তু রাস্তার মাঝেই বাস খারাপ হয়ে গেল। ড্রাইভার বলল, এই জঙ্গলের মাঝে একটা পুরনো হোটেল আছে, মুন্সি লজ, ওখানে রাত কাটাতে হবে। আরিফের মনে পড়ল দাদুর কথা, বাবা, কখনো যদি রাস্তায় কোনো হোটেল দেখো যেখানে বিলবোর্ডে লেখা শেষ রাতের আশ্রয়, তাহলে সেখানে যেও না। সেখানে যারা ঢোকে তারা আর বেরোয় না। কিন্তু বৃষ্টি এত জোরে পড়ছিল যে আর কোনো উপায় ছিল না। হোটেলটা দেখতে ছিল যেন কোনো পুরনো জমিদার বাড়ি, ভাঙা জানালা, ঝুলে পড়া ছাদ, আর দরজায় লাগানো একটা পুরনো পঞ্চফোড়নের টিন। ভিতরে ঢুকতেই আরিফের গায়ে কাঁটা দিয়ে উঠল। হাওয়ায় ভেসে আসছিল ভেজা মাটির গন্ধ, আর কোথাও একটা নকশি কাঁথা ঝুলছিল, যার সুতোগুলো যেন রক্তে রাঙানো। কে আছে? আরিফ ডাক দিল। একটা কাঁপা গলায় জবাব এলো, আসুন, আমি মালিক। এক বৃদ্ধা এলেন। চোখ দুটো সাদা, কিন্তু হাসছিলেন। হাতে একটা পুরনো লাল মোমবাতি, মাথায় একটা কালো চাদর, যার কোণে সেলাই করা ছিল একটা ছোট্ট হাড়ের মতো চিহ্ন। আপনার নাম? বৃদ্ধা জিজ্ঞেস করলেন। আরিফ। আরিফ? বৃদ্ধা যেন নামটা চিবোচ্ছেন। আপনার জন্য একটা ঘর খালি আছে, নাম্বার 13। 13 নম্বর? ওটা তো ভুতুরে নম্বর। বৃদ্ধা হাসলেন। এই হোটেলের সব ঘরই ভুতুরে বাবা, শুধু পার্থক্য হল কোন ঘরে কোন ভূত থাকে। আরিফ ভয় পেল, কিন্তু বাইরে বজ্রপাত শুরু হয়ে গেল। আর কোনো উপায় ছিল না। বৃদ্ধা তাকে একটা পুরনো কাঠের চাবি দিলেন। রাতে কোনো শব্দ শুনলে দরজা খুলবেন না। যদি কেউ দাদা বলে ডাকে, জবাব দেবেন না। কেন? কারণ সে আপনার দাদা না। সে শুধু চায় আপনি তার সাথে খেলেন। আরিফ ঘরে ঢুকল। ঘরটা ছিল অন্ধকার। দেয়ালে লাগানো ছিল একটা পুরনো আয়না, যাতে তার প্রতিবিম্ব ঠিকমতো দেখা যাচ্ছিল না। বিছানার উপর পড়েছিল একটা ভেজা নকশি কাঁথা, যার সেলায়ে লেখা, তুমি আমার জায়গা নিয়েছ, এখন তোমার জায়গা আমি নেব। আরিফ কাঁথা সরাতে গেল, কিন্তু হাত যেন কে ধরি রাখল। হঠাৎ ঘড়ির টিকটিক বন্ধ হয়ে গেল। বাইরে থেকে শোনা গেল একটা শিশুর হাসি। দাদা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আরিফ জানালা দিয়ে তাকালো। নিচে দাঁড়িয়েছিল একটা ৮ বছরের মতো ছেলে, কিন্তু গোটা শরীর কঙ্কালসার, চোখ দুটো গর্তের মতো খালি, আর গলায় লাগানো একটা পুরনো নকশি কাঁথার টুকরো। ছেলেটা হাত তুলে বলল, তুমি আমার ঘরে ঢুকেছ, এখন তোমাকে আমার সাথে থাকতে হবে। আরিফ দরজা বন্ধ করে দিল, কিন্তু দরজার নিচ দিয়ে একটা ভেজা মাটির হাত ঢুকে এলো, আর ধীরে ধীরে তার পায়ের দিকে এগিয়ে আসতে লাগল। আরিফ চিৎকার করে উঠল, কে তুমি? আমাকে ছেড়ে দাও। ভেজা মাটির হাতটা যেন শুনেছে। সে থেমে গেল, কিন্তু তারপরই একটা ফিসফিসানি শোনা গেল, যেন কারোর মুখ দরজার ফাঁক দিয়ে লাগানো। দাদা, আমি তো তোমার ছোট ভাই তৌহিদ, তুমি আমাকে ভুলে গেছ? আরিফের হৃৎস্পন্দন থেমে গেল। তৌহিদ? তার তো কোনো ভাই নেই। তবুও নামটা যেন কোথাও শুনেছে। হঠাৎ ঘরের আয়নাটা কাঁপতে লাগল। আয়নার ভিতরে আরিফ দেখল সে নিজে নয়, একটা কঙ্কালসার ছেলে দাঁড়িয়ে আছে, যার গলায় ঝুলছে একটা পুরনো নকশি কাঁথার টুকরো, আর হাতে ধরা একটা পঞ্চফোড়নের টিন, যেটা থেকে কালো জল টপ টপ করে পড়ছে। তুমি আমাকে মেরেছিলে, আয়নার ভিতরের ছেলেটা বলল। সেই বৃষ্টির রাতে, যখন তুমি আমাকে হোটেলের কূপে ঠেলে দিয়েছিলে।
আমি তো কখনো এখানে আসিনি, আরিফ চিৎকার করল। না? তাহলে তোমার ডান হাতের কবজিতে কেন আমার নাম খোদাই করা আছে? আরিফ তার হাত তাকালো আর অবাক। তার কবজিতে লাল রঙে লেখা, তৌহিদ, চিরকালের জন্য তোমার ভাই। এটা কিভাবে? আরিফ ভয়ে কাঁপতে লাগল। ঠিক তখন বৃদ্ধা মালিক দরজায় নক করলেন। বাবা, তুমি ঠিক আছো? আরিফ দৌড়ে গিয়ে দরজা খুলল। বৃদ্ধা হাতে একটা পুরনো থালায় কিছু খাবার নিয়ে এসেছেন, ভাত, আলুর দম আর একটা কালো রঙের মাছের ঝোল। খাও, নইলে রাতে ক্ষুধায় জেগে উঠবে, বৃদ্ধা বললেন। আরিফ খাবার নিল, কিন্তু মাছের ঝোলের গন্ধে তার পেট উল্টে গেল, যেন পচা মানুষের মাংসের গন্ধ। এটা কি? সে জিজ্ঞেস করল। বৃদ্ধা হাসলেন। এটা হলো অতিথি মাছ, যে মাছ শুধু এই হোটেলের কূপ থেকে পাওয়া যায়। এর মাংস খেলে মানুষ আর কখনো হোটেল ছাড়তে চায় না। আরিফ খাবার ফেলে দিল। বৃদ্ধা চোখ ঘুরিয়ে বললেন, তুমি তৌহিদকে দেখেছ? আরিফ অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? কারণ আমি তার দাদি। বৃদ্ধার গলায় একটা কান্নার সুর এলো। সে ৮ বছর বয়সে এই হোটেলে হারিয়ে যায়, কিন্তু কেউ তাকে খুঁজে বার করেনি। আমি প্রতি রাতে তার জন্য খাবার রাখি, যাতে সে জানে তার একজন তো আছে। কিন্তু সে তো ভূত। ভূত না, সে আত্মা, আর আত্মারা শুধু তখনই শান্তি পায় যখন তাদের ইচ্ছা পূরণ হয়। তার ইচ্ছা কি? বৃদ্ধা চুপ করে গেলেন। তারপর ধীরে বললেন, সে চায় তার সাথে কেউ একজন চিরকালের জন্য খেলে। আরিফ বুঝতে পারল সে তৌহিদের খেলার সাথী হিসেবে বাছাই হয়েছে। ঠিক তখন ঘরের লাইট নিভে গেল। বাইরে থেকে শোনা গেল পায়ের শব্দ, টাপ টাপ, টাপ টাপ, যেন কেউ ভেজা মাটিতে হাঁটছে। আরিফ জানালা দিয়ে তাকালো। নিচে দাঁড়িয়েছিল তৌহিদ, কিন্তু এবার তার পাশে আরও অনেক শিশু, সবাই কঙ্কালসার, সবার গলায় নকশি কাঁথার টুকরো আর হাতে পঞ্চফোড়নের টিন। তৌহিদ তাকালো উপরে আর বলল, দাদা, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। আরিফ জানালা বন্ধ করে দিল, কিন্তু জানালার কাঁচে হঠাৎ একটা ছোট্ট হাতের ছাপ ফুটে উঠল, ভেজা মাটির। আঙুলগুলো যেন হাড় দিয়ে তৈরি। ওরা আমাকে ছাড়বে না, আরিফ নিজেকে বলল। সে ব্যাগ থেকে মোবাইল বের করল, কিন্তু নেটওয়ার্ক নেই। শুধু একটা মেসেজ এসছে অজানা নম্বর থেকে, দাদা, আমি তোমার ঘরের নিচে শুয়ে আছি। তুমি যদি নিচে নামো, আমি তোমাকে একটা গল্প শোনাব। আরিফ মোবাইল নিক্ষেপ করল। ঠিক তখন ঘরের দেয়াল থেকে একটা শব্দ এলো, টক টক, টক টক, যেন কেউ নখ দিয়ে কাঠ চাটছে। সে দেয়ালের দিকে তাকালো আর দেখল দেয়ালের পুরনো ওয়ালপেপার ধীরে ধীরে খসে পড়ছে, আর তার নিচে লেখা অক্ষরগুলো যেন রক্ত দিয়ে লেখা। তুমি আমার জায়গায় শুয়েছ, এখন তোমার জায়গা আমি শুব। হঠাৎ বিছানার নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো, কঙ্কালের মতো সাদা, আর আঙুলে জমে আছে কালো কাদা। আরিফ লাফ দিয়ে উঠল। ঠিক তখন দরজা খুলে গেল। বৃদ্ধা মালিক ঢুকলেন, হাতে একটা পুরনো নকশি কাঁথা। এটা জড়িয়ে নাও, বললেন। এটা তৌহিদের মায়ের কাঁথা। এটা তোমাকে রক্ষা করবে ১ রাতের জন্য। আরিফ কাঁথা জড়িয়ে নিল। কাঁথার ভেতর থেকে একটা গরম গন্ধ এলো, যেন কারোর শরীরের গরম রক্ত। কিন্তু কেন আমাকে বাঁচাচ্ছেন? বৃদ্ধা জিজ্ঞেস করলেন। বৃদ্ধা চোখ বুজে বললেন, কারণ তুমি তৌহিদের মতোই একজন হারানো ছেলে। তোমার মা তোমাকে এই হোটেলে ছেড়ে গেছিল যখন তুমি মাত্র ৩ মাসের ছিলে। আরিফ অবাক হয়ে বলল, কি? আমার মা? হ্যাঁ, সে বলেছিল আমার ছেলে ভূত হয়ে যাবে না, সে মানুষ হয়ে বড় হবে। তাই আমি তোমাকে এক গাড়োয়ানের হাতে দিয়েছিলাম, যে তোমাকে ঢাকায় নিয়ে গেল। আরিফের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে কখনো জানত না তার মা তাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু তৌহিদ, সে কে? বৃদ্ধার গলায় একটা কাঁপুনি এলো। তৌহিদ হলো আমার নাতি, যে এই হোটেলের কূপে পড়ে মারা যায়। কিন্তু তার আত্মা শান্তি পায়নি, কারণ তার মা তাকে ছেড়ে চলে গেছিল। সে চায় প্রতিটি হারানো ছেলেকে নিজের সাথী বানাতে। তাহলে আমি? তুমি তার শেষ সাথী, কারণ তুমি তার মতোই হারানো, একা, আর মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। আরিফ কাঁথা জড়িয়ে বিছানায় বসল। বাইরে বৃষ্টি আরও জোরে পড়ছিল। হঠাৎ কাঁথার ভেতর থেকে একটা শিশুর কণ্ঠ শোনা গেল, দাদা, আমি তোমাকে ভালোবাসি।
আরিফ কাঁথা খুলে ফেলল আর দেখল কাঁথার ভেতরে সেলাই করা একটা ছোট্ট হাত, যেটা এখন নড়ছে। সে চিৎকার করে উঠল, না, আমি তোমার সাথী হব না। ঠিক তখন ঘরের আয়না ভেঙে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো তৌহিদ, সম্পূর্ণ কঙ্কাল, কিন্তু চোখ দুটো জ্বলছে নীল আগুনে। তুমি আমার, তৌহিদ বলল, তুমি আমার মতোই, তুমি আমার হবে। আরিফ পেছনে হটতে লাগল, কিন্তু দেয়ালে ঠেকে গেল। তৌহিদ ধীরে ধীরে এগিয়ে আসছিল, হাড়ের হাত বাড়িয়ে। দাদা, আমি তোমাকে ছাড়ব না। ঠিক তখন বৃদ্ধা মালিক চিৎকার করে উঠলেন, থামো তৌহিদ, এ ছেলে তোমার না। তৌহিদ থেমে গেল, তার খালি চোখের গর্ত দুটো বৃদ্ধার দিকে ঘুরল। দাদি, আমি একা, সে বলল, গলায় কান্নার সুর। আমার কেউ নেই, শুধু এই হোটেল আর কূপের অন্ধকার। বৃদ্ধা চোখ বুজে বললেন, তুমি একা নও বাবা, তোমার মা তোমাকে ভুলে যায়নি। সে প্রতি রাতে এই হোটেলের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে ঢুকতে পারে না, কারণ তুমি তাকে ক্ষমা করনি। তৌহিদের হাড়গুলো কাঁপতে লাগল। মা? হ্যাঁ, সে বাইরে। তৌহিদ জানালার দিকে তাকাল। বাইরে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েছিল এক নারী, ভিজে শাড়ি, চোখ দুটো লাল, আর হাতে একটা পুরনো নকশি কাঁথা, যেটা তৌহিদের জন্মের সময় সে সেলাই করেছিল। মা? তৌহিদ ফিসফিস করল। নারী জানালার দিকে তাকাল। আমি তোমাকে ছেড়ে যাইনি বাবা, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। তৌহিদ জানালা দিয়ে লাফ দিল আর মায়ের কোলে ঢুকল। মা তাকে জড়িয়ে ধরল আর দুজনে মিলে কাঁদতে লাগল। আরিফ দেখল তৌহিদের হাড়গুলো ধীরে ধীরে মাংসে ঢাকা পড়ছে, আর তার চোখে ফিরে আসছে আলো। বৃদ্ধা আরিফের দিকে তাকালেন। তুমি এখন যেতে পারো, তৌহিদের আত্মা শান্তি পেয়েছে। কিন্তু আরিফ বলল, না, আমি থাকব। কেন? কারণ আমি জানি এই হোটেলে আরও অনেক হারানো আত্মা আছে, আমি তাদের সাহায্য করব। বৃদ্ধা হাসলেন, তাহলে তুমি এখন এই হোটেলের নতুন মালিক। পরের সকালে বৃষ্টি থেমে গেল। আরিফ হোটেলের সামনে দাঁড়িয়েছিল। বাস এসে থামল। ড্রাইভার বলল, চলো বাবু। কিন্তু আরিফ বলল, আমি যাব না। ড্রাইভার অবাক হয়ে গেল। আরিফ হোটেলের ভিতরে ঢুকল আর দেখল প্রতিটি ঘরের দরজায় এখন একটা করে নকশি কাঁথা ঝুলছে। প্রতিটি কাঁথায় লেখা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। সে ঘর নম্বর 14-এ ঢুকল। ভিতরে এক নারী ঝুলছিল, গলায় দড়ি, চোখ দুটো খালি। কিন্তু যখন আরিফ বলল, আমি তোমার গল্প শুনতে চাই, তখন নারীর চোখ দুটো ফিরে এলো, আর সে বলল, ধন্যবাদ, আমি শান্তি পেয়েছি। এভাবে প্রতি রাতে আরিফ একে একে সব আত্মাকে শান্তি দিতে লাগল। কিন্তু এক রাতে সে ঘর নম্বর 1-এ ঢুকল আর দেখল সেখানে একটা আয়না। আয়নার ভিতরে সে নিজেকে দেখল, কিন্তু তার চোখ দুটো সাদা। সে বুঝল সে এখন আর মানুষ না, সে এই হোটেলের অংশ হয়ে গেছে। কিন্তু সে ভয় পেল না, কারণ এখন সে জানে অন্ধকারেও ভালোবাসা থাকে। আপনি যদি এখনও শুনছেন, তাহলে জেনে রাখুন, আপনার পাশের ঘরের লাইট যদি হঠাৎ জ্বলে ওঠে আর কেউ যদি আপনার নাম ডাকে, যার গলার স্বর আপনার মায়ের মতো লাগে, দৌড়ে যাবেন না, কারণ সে আপনার মা না। সে শুধু চায় আপনিও সেই ভুতুড়ে হোটেলে চেক ইন করুন। ধন্যবাদ আপনাকে আমার ভৌতিক পরিবারের এই অংশ হওয়ার জন্য। যদি আপনার রাতে ঘুম না আসে, তাহলে জানবেন গল্পটা কাজ করেছে। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, আর পরের গল্পের জন্য প্রস্তুত থাকুন, কারণ অন্ধকার শুধু আপনার চারপাশে নয়, অন্ধকার আপনার ভিতরেও আছে।